তো সকালবেলা এখনও নাস্তা করিনি, ঘুম থেকে উঠলাম, নাস্তা তৈরি করব। আগে বিছানার চাদরটা চেঞ্জ করি, সেই ঈদের দুদিন আগে যে চেঞ্জ করেছি, আর চেঞ্জ করা হয়নি। এই চাদরটাও নতুন ঈদের জন্য কেনা হয়েছে। তারপর চাদর চেঞ্জ করে নতুন চাদরটা পাতলাম আর সুন্দর করে পরিপাটি করে রুমটা গুছিয়ে আসলাম। তারপরে এই তো এখানে চিতই পিঠা বানাবো। অনেকদিন চিতই পিঠা খেতে ইচ্ছে করতেছিল, সেই শীতের সময় যে বানিয়েছি, আর মনে হয় মাঝখানে একদিন বানালাম, আর বানানো হয়নি। তা আজকে খুব মন চাচ্ছিল আর বানাবার কারণ হচ্ছে আমার মেয়ের ভীষণ জ্বর। ঈদের দুদিন পর থেকে ওর প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, কিছু খেতে পারতেছে না। তারপরে দেখি এখন চিতই পিঠাটা ওর খুব পছন্দ, দেখি বানাই, একটা দুটা খেলে ওষুধ খাওয়াবো। আর এই তো এখানে আমি চালের গুঁড়ি আর লবণটা মিক্স করে নিলাম। তারপরে এখানে 3টা ডিম দিচ্ছি, অল্প পরিমাণে বানাচ্ছি। তবে চিতই পিঠায় ডিম বেশি করে দিলে চিতই পিঠা খুব সফট হয়, খেতেও ভালো লাগে। আর এই তো আমি আলাদা আলাদা করে বাটিতে ডিম ভেঙে নিচ্ছি, কারণ ডিম এখন বেশিরভাগই পচা আসে। যদি পচা হয় তাহলে আলাদা বাটিতে নিলে ফেলে দিতে পারবো, এই কারণে আলাদা বাটিতে ভেঙে ভেঙে নিচ্ছি। আর গরম পানিও করে নিয়েছি। চিতই পিঠার বেটা রেডি করতে হলে গরম পানি, ঠান্ডা পানি, লবণ, ডিম, চালের গুঁড়ি, এগুলাই লাগবে। তো এখন আস্তে আস্তে বেটারটা রেডি করে নিব, কারণ পানিটা গরম, তো একটু আস্তে আস্তে সময় নিয়ে বেটারটা রেডি করে তারপরে আমি চিতই পিঠা বানিয়ে নেব। তো আজকে দুধ চা দিয়ে খাবো। আমরা সাধারণত চিতই পিঠা নারকেল গুড় দিয়ে খাই। তো আমাদের নোয়াখালী অঞ্চলের বিখ্যাত পিঠা চিতই পিঠা, আর কোরবানিতে আসলেও বানানো হয় গরু মাংস দিয়ে খাওয়ার জন্য। তো আমি শুধু এখন চা দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি। অল্প পরিমাণে চালের রুটি বানাবো, আবার দুপুরবেলা চালের রুটি দিয়ে গরু মাংস ভাজা ভাজা করে রেখেছি, ওগুলা দিয়েই খাবে। তো সকালবেলা আর মাংস দিয়ে কেউ খাবে না, চা দিয়ে খেয়ে নিবে। তো এখন বেটারটা রেডি করে নিয়েছি, আর আমি চুলায় খোলা গরম বসায় দিছি। অনেক দিন পরে বানাচ্ছি, তো জানি না খোলাটা কী অবস্থা। তারপর আমি একটু তেল টিস্যু দিয়ে আমি তেল লাগিয়ে নিয়েছি আর গরম দিয়ে দিয়েছি। আর আমাদের নোয়াখালীর অঞ্চলের মানুষ চিতই পিঠা যে বানায়, এই মাটির হাঁড়িকে খোলা বলে, এটা আবার আপনারা অন্যভাবে নেবেন না। তারপরে এই তো এখন বানিয়ে নিচ্ছি। তো বানানোর সময় বুঝতে পারলাম যে খোলাটা এখনও ভালোভাবে সেট হয়নি, কারণ অনেক দিন পরে বানাচ্ছি, তো এই জন্য একটু ছড়া ছড়া হচ্ছে। ভালো মতো ঘুরাতে গেলে দেখি যে ছড়ে বেটারটা সরে যাচ্ছে। তো যাই হোক, বানাতে বানাতে আবার ঠিক হয়ে যাবে। তো এখানে একটা বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আবার আরেকটা বানিয়ে দেখাবো। তো এই তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বেশি করে ডিম দিয়ে চিতই পিঠা বানালে তাড়াতাড়ি উঠে যায় আর খুব নরম তুলতুলে হয়। তো একটু ছোটো ছোটো হচ্ছে, সমস্যা নেই। আবার যখন বানাতে বানাতে ঠিক হয়ে যাবে তখন খুব বড় বড় করে গোল গোল করে বানাতে পারবো। এখনও গোল হচ্ছে, তবে তেমনটা না যেরকম আমি বানাই বা আমাদের নোয়াখালীতে বানায়, একদম গোল গোল করে পাতলা পাতলা করে অনেকটা চাঁদের মতো দেখতে লাগে, সেরকমই। তো এই তো আরেকটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। তারপরে বেশিক্ষণ লাগে না চিতই পিঠা হতে। তো এই তো এটাও ঢাকনা দিয়ে দিলাম। তো এখন উঠিয়ে নিচ্ছি। তো পিঠা সব বানিয়ে রেডি করে নিয়েছি। এখন চা দিয়ে খেয়ে তারপরে কাজে লাগতে হবে, রান্নাবান্না করব। তো ফ্রিজ থেকে আমি যে কলিজা বের করে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে সেটা আজকে জাল করব। আর এখানে কলিজাটা এই তো ভিজিয়ে তারপরে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটা বরফ ছাড়লে এটা সিদ্ধ, মানে এটা জাল বসায় দিব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আশা রাখি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো আমি চুলাতে একটু লেবু মানে একটা কেটে আমি কলিজাটা সিদ্ধ বসায় দিয়েছি। তো অনেকক্ষণ ধরে কলিজাটা মানে জোশ হয়ে গেছে। তারপরে ওটা নামিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। আজকে একটু কলিজা ভুনা করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো এখানে লাউ কেটে নিয়েছি, এখন রান্না বসায় দিচ্ছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, নাস্তা টাস্তা করে একটু রেস্ট নিয়ে এখানে আবার হচ্ছে আপনার কলিজাটা হতেও সময় লাগছে। তো এগুলো করে গুছিয়ে গাছিয়ে চিংড়ি মাছ কেটে রেডি করে নিয়েছি, সব কিছু গোছাতেই সময় লেগে গেছে। তো এখন এই তো চিংড়ি মাছটা বসায় দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো চিংড়ি মাছের সাথে মিক্স করে ভেজে নিয়েছি। আর এখন লাউটা দিয়ে দিচ্ছি। তো এই লাউটা আনা হয়েছে ঈদের পরের দিন মানে 2 দিন পরে। বাজারে গেছে, কোনো সবজি নেই, এক লোক লাউ 2টা নিয়ে বসে আছে। পরে আমার হাজব্যান্ড একটা লাউ নিয়েছে, একদম কচি লাউ ওনার গাছের, নিয়ে আসছে। সব দোকানপাট বন্ধ, একটা দোকান খোলা ছিল, তাও তেমন কিছুই ছিল না সবজি। তারপরে এই তো এখানে লাউটাও দিয়ে, আর 2-3টা পটল ছিল বাসায়, ঈদের আগে আনা হয়েছিল, কেমন যেন হলুদ হয়ে পেকে গেছে। পরে আমি সেগুলো বিচি ফেলে দিয়ে নিয়ে নিছি। তো এখন লাউর সাথে দিয়ে ভালো মতো এই তো ঢাকনা দিয়ে দিব। লাউটা একদম নরম, বললাম না কচি লাউ। তো এই তো ঢাকনা
ঢাকনা দিয়ে দিছি। তো এখন লাউটা ভালো মতো হয়ে যাক। এ ফাঁকে আমি কলিজা অর্ধেক আমি পানিতে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা পানিতে, কারণ অনেকটা গরম এখনও। আর অল্প কয়েক পিস নিয়েছি, আমি আলু দিয়ে একটু ভুনা করব। তো এই তো কেটে নিচ্ছি, আর যেগুলো ঠান্ডা হবে ওগুলো ফ্রিজে রেখে দিব। তারপরে এই তো আমার লাউটা অনেকটা কষানো হয়ে গেছে। লাউটা কষানোর মধ্যে দেখি যে অনেকটা মজে গেছে। তারপরে এখন একটু কাঁচামরিচ আর পানি দেওয়া লাগবে। তো এখন নেড়ে চেড়ে একটু কাঁচামরিচ কয়েকটা আর পানি দিয়ে তারপর ভালো মতো রান্না করে আমি নামিয়ে নেব। অনেকটাই রান্না হয়ে গেছে, লাউটা দেখে বুঝতে পারতেছেন। আর আমি লাউতে খুব অল্প পরিমাণে মশলাপাতি দিই। তো এই তো ৫-৬টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে দিব। তো এই ছিল আজকে রান্না বান্না আমার। লাউ, তারপর কলিজা ভুনা আর মাংস ভাজা আছে। তারপর কতগুলো রুটি বানাবো আমি, চালের রুটি। তো এখন ঢাকনা দিয়ে দিয়েছি আমি, আর এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি কলিজাটা বসা দিচ্ছি। তো এই তো এখানে কলিজার জন্য এখানে তেল গরম দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আলু আর কলিজাটা দিয়ে দিব, একটু পেঁয়াজটা নেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা নেড়ে এখানে কলিজা, আলু, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা যেন ভাজা হয়, ঢাকনা দিয়ে দিব। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে বাকি মশলা দিব। তো এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো কলিজাটা আমাদের বাসায় একটু কমই খায়। আমি ওই যে কী করি, জিহ্বা, মোজক, কলিজা, গুদ্দা এগুলো সব মিলায়ে একদম কুচি কুচি করে তারপরে একসাথে ভাজি ফেলে, তখন সবাই খাইয়ে ফেলে। এমনি শুধু যদি আমি কলিজাটা ভুনা করি, কেউ খেতে চায় না তেমন একটা। এজন্য অল্প পরিমাণে কলিজা নিয়েছি, এজন্য একটু আলু দিয়েছি। এমনি যদি শুধু কলিজা ভুনা করি তেমন একটা খাবে না, এই কারণেই আলুটা দেওয়া। তো এই তো নেড়ে চেড়ে এখানে এখন আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি। তো অনেকের আবার কলিজা ভুনাটা খুব পছন্দ, তা আমরা একটু মোটামুটি কম পছন্দ করি। সব কিছু যখন জিহ্বা, মোচক, গুদ্দা, কলিজা একসাথে ভুনা করি তখন সবাই খেয়ে ফেলে, তখন আর মানে অপছন্দ হয় না। আর এখানে এই তো কথা বলতে বলতে রসুন বেশি করে দিয়েছি, আদা পেস্ট দিয়েছি 2 চামচ, আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ, গরম মশলা, আমি অনেক রকম মশলা মিলে একটা মশলা গুঁড়া করে নিয়েছি। সেটা সব মানে মাংসের সাথে দিয়ে আমি, তো সেটা দিয়ে তারপরে এখানে আমি এই তো একটু ভালো মতো নেড়ে চেড়ে এখানে 1 বাটি পানি দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তো অনেকক্ষণ ভাজা হয়ে যাক, তারপরে আমি এখানে আরও পানি দিব। যতই কলিজাটা ভালো মতো আমরা প্রসেসিং করি না কেন, কলিজার একটা ফ্লেভার থাকে, সেটা আসলে অনেকে নিতে পারে, অনেকে নিতে পারে না। এই জন্যই আমাদের বাসায় তেমন একটা এক্সট্রাভাবে কলিজাটা কেউ খেতে চায় না। ওই সঙ্গে যদি একটু আলু টালু দিই তখন একটু খায়, এই কারণেই একটু আলু দিয়ে রান্না করতেছি। তো এই তো এখানে পরিমাণ মতো পানি দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি, মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তার একটু পানি দিয়ে দিব। দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। তো সুন্দর আমার কলিজা ভুনাটা হয়ে যাবে। আর মাংস ভাজা আছে আমাদের, তো বাসায় কোরবানির ঈদের 5-6 দিন মাংস ভাজাটা খাওয়া হয়, রান্নাটা না। রান্না যে ঈদের দিন করি ওটা যখন মানে ঝোল শুকিয়ে যায়, ওটাকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিই। তো এই তো রান্না আমার কমপ্লিট। এখানে লাউ, ভাত আর হচ্ছে কলিজা ভুনা। এখন রুটি বানাবো আমি, চালের রুটি বানাবো রাত্রে আমরা যখন রুটি খাই, এ কারণে। আর কলিজা ভুনাটা দেখতে এত দারুণ হয়েছে, জানি না খেতে হয়তো ভালো হবে। আর এই হচ্ছে মাংসের ঝুরা ভুনা। এটা মাংস যখন রান্না করি তখন আপনার ঝোল শুকিয়ে যায়, তখন কাঁচামরিচ, পেঁয়াজ বেশি করে দিয়ে আমি জিরে ধনিয়া দিয়ে তারপরে এই মাংসটা ভাজি করি। তারপর ভাজি করি আর একটু তেল দিয়ে হালকা হালকা এভাবে ভেজে ভেজে রাত্রে আমরা রুটি দিয়ে খাই, মুড়ি দিয়ে খাই, সন্ধ্যার দিকে নাস্তা মুড়ি দিয়ে খাওয়া হয়। আর এই তো এখানে আমি ময়দা আর চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। এখন আটাটা করে একটু ঠান্ডা হবে, তারপরে আমি সবগুলা রুটি বানিয়ে নিব। তো এই তো দেখেন সবগুলা রুটি বানিয়ে নিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করে অনেকগুলা রুটি বানানো হয়েছে। তো এখন কোরবানি ঈদের কারণেই চালের রুটিটা কয়েকদিন খাওয়া হচ্ছে, আবার আগের রুটিনে ফিরে যাব। আবার রুটি বানিয়ে হালকা সেঁকে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখবো। তো এখন বাসায় মাংস ভাজা আছে, এই জন্যই আমি চালের রুটিটা বানাচ্ছি। আর আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষ চালের রুটি কোরবানি ঈদে বানায় গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। কোরবানি ঈদের মাংস দিয়ে চালের রুটি দিয়ে খেতে সবাই ভালোবাসে। এটা আমাদের নোয়াখালী অঞ্চলের একটা বিখ্যাত মানে খাওয়ার বললেই চলে, চালের রুটি আর গরুর মাংস। তো এই তো এখন সবগুলা রুটি সেঁকে তারপরে ঠান্ডা করে আমি বক্স করে রাখবো। আর বাসায় যখন এসি চালানো হয় এই জন্য আমি এসি রুমে রেখে দিই, আর ফ্রিজে রাখি না। 2 দিন সুন্দর খাওয়া হয়ে যায়। তো সবগুলো শেখা শেষ, আর আমরা একটু দাগ দাগ রুটি খেতে ভালোবাসি। আল্লাহ হাফেজ।